দেখছেন এটি নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টে। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শুকুর। দর্শক, আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, আমরা মৌলিক অধিকারের কথা বলি এবং সেক্ষেত্রে আমাদের যে আবাসস্থল বা যেখানে আমরা থাকবো সে বাসস্থান, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যাদের সামর্থ্য আছে কিংবা সামর্থ্য নেই, সবাই কিন্তু চায় একটা সুন্দর বাসায় নিজের মতো করে থাকতে। আর এই আবাসন কিন্তু হয়ে উঠেছে আমাদের জন্য একটা স্বপ্ন। প্রশ্ন থেকে যায় যে সেই স্বপ্ন পূরণে যে আস্থার ঘাটতি আমরা দেখেছি, তার পেছনে অনেকগুলো কারণ হতে জড়িত। কিন্তু এই খাতকে যারা দেখভাল করেন তাদেরকে আমরা রিহাব হিসেবেই জানি, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, যাকে আমরা সংক্ষেপে রিহাব নামেই চিনে থাকি। এই রিহাবের প্রায় ১ দশক পর একটা নির্বাচন হয়েছে। গতকালকে আমরা সেই নির্বাচনটা দেখেছি এবং সেই নির্বাচন হওয়াটা কি আসলে শুধুই মাত্র কমিটির পরিবর্তন, নেতৃত্বের পরিবর্তন, নাকি আবাসন খাতকে ঘিরে আমাদের যে কখনো কখনো দুঃস্বপ্ন আছে সেটাও আসলে স্বপ্ন বাস্তবায়নের পথ হিসাবে আসবে? এ নিয়ে নানা জল্পনা কল্পনা রয়েছে। আর সে কারণে হ্যাপেনিং পয়েন্টে আমরা সাজিয়েছি আমাদের আজকের পর্ব, রিহাব কত দূর যাবে। প্রশ্ন থেকে যায় তাহলে অতিথি কি? অতিথি হচ্ছে এই যে সাম্প্রতিক সময় যে নির্বাচনটা হলো গতকালকে, সেখানে নির্বাচিত সহসভাপতি যিনি হয়েছেন সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক, তিনি আমাদের সঙ্গে অতিথি হয়ে হিসেবে এসেছেন। আমরা তাকে স্বাগত জানাই। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকেও স্বাগত জানাচ্ছি, সেই সঙ্গে দর্শককে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই রিহ্যাব কিংবা আমাদের আবাসস্থল নিয়ে আমাদের স্বপ্ন দুঃস্বপ্নের কথা বলেছি। নিঃসন্দেহে আপনি হয়তো রিলেট করতে পারছেন যে সাধারণ মানুষের কাছে বাসস্থানটি যেমন স্বপ্ন, এই স্বপ্ন পূরণ করতে গিয়ে কখনো কখনো দুঃস্বপ্নেও পড়তে হয়েছে অনেককেই। আমরা যদি একদম খুব শুরুতেই জানতে চাই যে নতুন কমিটি গতকালকেই নির্বাচিত হয়েছে এবং প্রায় ১ দশক পরে এই কমিটি, এবং সেখানে অনেক রকমের প্রত্যাশা পূরণ করার অনেক কিছু আমরা সেখানে হয়তো রসদ দেখেছি। আসলে কি স্বপ্ন পূরণ কিংবা যে পরিবর্তনগুলো চাই আমরা, সেই পরিবর্তনগুলো কি আসলে আমরা দেখতে পাবো? ধন্যবাদ। আমি আপনাকে ছোট্ট একটি কারেকশন করে দিচ্ছি। অ্যাকচুয়ালি ১ দশক না, প্রায় ১২ বছর বা ১৩ বছর পরে গত ২৪-২৬ নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনটি বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে হয়েছিল। সেই কমিটির বর্তমান আমি এখন পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট ফিন্যান্স হিসেবে দায়িত্ব পালন করছি। আবার নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিলাম। গতকালকে উৎসবমুখর পরিবেশে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এটা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছি। আপনি যে কথাটি বলেছেন খুবই যৌক্তিক, এবং এটি যে প্রশ্নটি করেছেন এটি আমারও বিবেকের প্রশ্ন। প্রথমে আমরা ছোটোবেলায় পড়েছি যে সস্তার ৩ অবস্থা। এই রিহ্যাবের যে দুঃস্বপ্ন, এই দুঃস্বপ্নের জন্য কি শুধুই রিহ্যাব মেম্বাররা দায়ী? আমি মনে করি সেটা না। এই দুঃস্বপ্নের জন্য দায়ী 3টে ক্যাটাগরির মানুষ। নাম্বার 1, সম্মানিত যারা ল্যান্ড ওনার রয়েছে, যারা নিজেরা বাড়ি না করে ডেভেলপারকে দিচ্ছেন, তাদের মাত্রাতিরিক্ত সাইনিং মানির প্রতিযোগিতা। যেনারা ক্রেতা, তিনারা ফ্ল্যাট কিনছেন, কে কত কম মূল্যে ফ্ল্যাটটি দেবেন। আপনি যদি বিবেচনা না করেন যে অ্যাজ পার বিএনবিসি কোড মেনে বিল্ডিং করতে গেলে যে কস্টিংটা আসবে, সেই কস্টিংয়ের সঙ্গে আপনি সম্ভবত কস্ট ম্যানেজমেন্টের স্টুডেন্ট বা অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট, খুব সহজ হিসেবে কোনো ব্যবসায়ী আপনার লস করে আপনাকে প্রজেক্ট হ্যান্ড ওভার করবে না। অ্যাজ পার বিএনবিসি কোড মেনে যদি আমি বিল্ডিং করতে যাই, তাহলে আপনার চাহিদাকৃত মূল্যে আমি আপনাকে ফ্ল্যাট দিতে পারবো না। সঙ্গত কারণে আপনি যাচ্ছেন কোথায়, কে সস্তা দিচ্ছে, কে কম দামে দিচ্ছে, সে রিহ্যাবের সদস্য কিনা সেটা আপনি বিবেচনা করছেন। একটা ফ্ল্যাট পেলেই হলো না, কিন্তু রিহ্যাবের সদস্যদের কাছেও যে প্রতারিত হয়নি, হ্যাঁ, এটা তো বলা যাবে না। না, হয়েছে। যে রিহ্যাবের সদস্যদের কাছে যারা প্রতারিত হয়েছে তাদের জন্য রিহ্যাবের একটি মেডিয়েশন সেল রয়েছে। যারা অভিযোগ দিচ্ছেন তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। গত কমিটিতেও একটি সেল ছিল, ইনশাল্লাহ আমরা নির্বাচিত হয়েছি। আগামীতে অত্যন্ত সুযোগ্য একটি কমিটি নির্বাচন করা হবে। সেখানে আপনাদের অভিযোগগুলো দিলে রিহ্যাব সেটার ব্যবস্থা গ্রহণ করবে এবং এটা হয়ে আসছে। আপনি যে জায়গাগুলো বলছিলেন যে সেক্ষেত্রে জমি যার তার প্রত্যাশার কথা বলছিলেন, যিনি ক্রেতা তার প্রত্যাশার কথা বলছেন, আমি নিজে যদি জমি গ্রহীতা মানে জমির মালিক হই কিংবা আমি একটা ফ্ল্যাট কিনতে চাই, সেই প্রত্যাশা তো নিশ্চয়ই থাকার কথা। আমি যদি ডিমান্ড সাপ্লাইয়ের কথা চিন্তা করি, আমি যদি বেশি দামে জমি বিক্রি করতে পারি তাহলে আমি কম দামে কেন বিক্রি করব, কিংবা আমি যদি কম দামে ফ্ল্যাটটা কিনতেও পারি তাহলে আমি কেন বেশি দাম দিয়ে কিনতে চাইবো? সেটা তো ডিমান্ড সাপ্লাইয়ের যে ল সে অনুযায়ী তো বেঠিক না। না, এটা ডেফিনেটলি এটি বেঠিক না। এখন আপনাকে চিন্তা করতে হবে
যদি আমি বিবেচনা করি যে বর্তমান সমাজে কি পরিমাণ মানুষ হাসপাতালে যাচ্ছে, কেন যাচ্ছে, আমরা যারা বিফোর 75 or 80 এসএসসি পাস করেছি, আমাদের সহপাঠীরা কিন্তু কেউ বিশেষ চাহিদা সম্পন্ন ছিল না। এখন আমার একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, দেখা যাচ্ছে যে 800+ স্টুডেন্ট রয়েছে, 100 বিশেষ চাহিদা সম্পন্ন স্টুডেন্ট। কেন হচ্ছে? আমরা আনহাইজেনিক ফুড গ্রহণ করছি। ঠিক একইভাবে আপনার সামর্থ্য নেই, এটা ঠিক আছে, আপনার সামর্থ্য নেই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আপনার সামর্থ্য নেই, কিন্তু ঢাকার যে জমির মূল্য, সেই জমির সঙ্গে আপনার ল্যান্ড ওনারের সাইনিং মানি, তারপরে রাজুক কর্তৃপক্ষ আমাদেরকে হাইটটাকে রেস্ট্রিক্টেড করে দিয়েছে। এই হাইটটা রেস্ট্রিক্টেড করে দেওয়ার কারণে আমরা উপরের দিকে যেতে পারছি না। উপরের দিকে যেতে না পারলে সঙ্গত কারণেই জমির যে ফ্ল্যাটের যে কস্টিং, এটা অনেক বেড়ে যাচ্ছে, এবং বিল্ডিং কোড মেনে বিল্ডিং করতে গেলে আমাদের কস্টিংটা যেটা আসছে সেটি সত্যিই সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। এটা আমরাও রিয়েলাইজ করছি। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা বিবেচনা করছি, সরকার মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে করছে, আমরা শহরতলিতে যাবার চিন্তা করছি। সে ফর এক্সাম্পল, এটা আশুলিয়া হতে পারে, এটা পূর্বাচল হতে পারে, বা অন্য কোনো বসিলা হতে পারে, যেখানে কম্পারেটিভলি ল্যান্ডের মূল্য কম রয়েছে, এবং সেখানে হাইরাইজ বিল্ডিং যদি আমরা করতে পারি, ব্লক করে 1 বিঘা বা 1.5 বিঘার উপরে একটি 20 তলা ভবন করি, সেখানে ছোট ছোট 1000-1200 বর্গ ফুটের ফ্ল্যাট কিনলে আমি মনে করি এটা 50 থেকে 60 লক্ষ টাকার মধ্যে দেওয়া সম্ভব হবে। আমরা শুরুতেই কমিটি নিয়ে কথা বলছিলাম, আস্থা সংকটের কথা বলছিলাম, নেতিবাচক একটা ধারণার কথা বলছিলাম। আপনারা নির্বাচিত হয়েছেন গতকালকে, এবং এর আগে আপনি সহসভাপতি ছিলেন, এবারের নির্বাচনে আপনি সিনিয়র সহসভাপতি হয়েছেন। দায়িত্ব যেমন বেড়েছে, ঠিক একই সঙ্গে প্রত্যাশাও হয়তো বেড়েছে অনেকের। আমরা যদি একটু জানার চেষ্টা করি যে রিহ্যাবের আস্থা ফেরানোর সাথে তো পুরো এই ইন্ডাস্ট্রির সাথে বা ইকোসিস্টেমের সাথে ইনভলভ যারা, সবারই আসলে আস্থা ফেরানোর বিষয় থাকবে, তাদের ব্যবসাও তখন বাড়বে। এই আস্থা ফেরানোর ক্ষেত্রে আপনাদের খুব মোটা দাগে কোনো ইনিশিয়েটিভ থাকবে কিনা? খুব ডেফিনেটলি। প্রথম কথা বলছি যে রিহ্যাব বাংলাদেশের যে কয়টি ট্রেড বডি রয়েছে প্রথম সারির, তার মধ্যে কিন্তু অন্যতম একটি রিহ্যাব, রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন বাংলাদেশ। এবং রিহ্যাবের কতিপয় সম্মানিত সদস্য রয়েছেন, তারা এক একজনই কিন্তু এক একটা বলতে পারেন সরকার। সে ফর এক্সাম্পল ইস্টার্ন হাউজিং লিমিটেড, উনি আমাদের মেম্বার। আমিন মোহাম্মদ ফাউন্ডেশন, রূপায়ণ, বিটিআই, এদের মানে কোম্পানির যে স্ট্যাটাস, আবার সাধারণ সদস্যও রয়েছে। এখন যার ভিতরে লিডারশিপ কোয়ালিটি নেই, যার ভিতরে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নেই, যার ভিতরে সততা নেই, সে একটি জায়গাকে কত দূর টেনে নিয়ে যেতে পারে। সে ফর এক্সাম্পল, আপনি একজন বাসের একজন চালক, বাট আপনি ভালো চালক না, আপনার ড্রাইভার ঠিক আছে, ভালো চালক না, সেই গাড়িটা কি খাদে পড়বে না সত্যিই গন্তব্যে পৌঁছাবে, সেটি তো আপনার চালানোর উপরে নির্ভর করছে। না, কিন্তু এখানে প্রশ্ন থেকে যায় যে সেই চালককে আমরা লাইসেন্স দিব কিনা, সে লাইসেন্স পাওয়ার উপযোগী কিনা, সেগুলো কিন্তু তখন কখনো কখনো প্রশ্ন এসেই যায়। তবে অনেক প্রশ্ন আপনার কাছে আছে, একটা ছোট বিরতিতে আমাদের যেতে হবে। বিরতি থেকে ফিরে এসে সেই প্রশ্নগুলো উত্তর খোঁজার আপনার কাছ থেকে চেষ্টা করব। ধন্যবাদ। দর্শক, দেখছেন এটি নিউজ, আমরা আছি হ্যাপেনিং পয়েন্টে। ছোট একটা বিরতি নিয়ে ফিরছি খানিক বাদেই, সঙ্গে থাকুন। বিরতির পর হ্যাপেনিং পয়েন্টে আরও একবার স্বাগত জানাচ্ছি। রিহ্যাব কত দূর যাবে? আব্দুর রাজ্জাক, সিনিয়র সহসভাপতি রিহ্যাব, তার সাথে আমরা কথা বলছিলাম। আমরা সে আলোচনা আবারও যুক্ত হই। স্যার, বিরতিতে যাওয়ার আগে যে বিষয়গুলোর অবতারণা করেছে, আসলে মোটা দাগে আলোচনার মধ্যে সেই রেসটা প্রায় থাকবে, যেহেতু আমাদের সাবজেক্ট ম্যাটার হচ্ছে রিহ্যাব কত দূর যাবে। একটা সংশয় থাকে, কারণ তার নেতিবাচক খবরগুলো একটু বেশি। আমরা অনেককেই দেখি যে অনেকেই কমপ্লেইন করেন, বিভিন্ন সময় পত্রিকাতে আসে, সংবাদ মাধ্যমে আসে, যে তারা পেমেন্ট করেছেন কিন্তু সময় মতো, অথবা মানে তার সারা জীবনেও হয়তো তার ফ্ল্যাটটি বুঝে নেওয়া হয়নি। এই যে বিষয়গুলো থাকে, তার মানে তো একজন ব্যক্তির ক্ষতি হওয়ার সুযোগ থাকে। এই ক্ষতি পূরণে রিহ্যাবের কি ভূমিকা থাকে?
কিংবা উন্নত বিশ্বের সাথে যদি মেলাই আমরা আমাদের অপারেশনাল জায়গা থেকে কোন কোন বিষয়গুলোকে ইনক্লুড করার সুযোগ আছে আগামীতে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আপনার এটি ত্রিপাক্ষিক একটি সমস্যা। সে ফর এক্সাম্পল আপনার ল্যান্ড, আমি ডেভেলপার, XYZ ক্রেতা। এখন আমার হয়তো 5 কাঠা জমির উপরে 10টা ইউনিট হবে বা 9টা ইউনিট হবে, আমার 4.5টার ল্যান্ড ওনারের 4.5টা, এটা আমরা ভাগাভাগি করে নিয়েছি। এখন আমি এখান থেকে 3টা ফ্ল্যাট বিক্রি করেছি বা 2টো ফ্ল্যাট বিক্রি করেছি, আরও 2.5টা ফ্ল্যাট আমার বিক্রি হয়নি, বা যে 2-3টে ফ্ল্যাট বিক্রি করেছি তারা ঠিক মতো কিস্তিটা পরিশোধ করতে পারছেন না। হতেই পারে, বিল্ডিংটা কিন্তু ঝুলে গেল। প্রথম ক্ষতিগ্রস্ত হলেন সম্মানিত ল্যান্ড ওনার, কারণ ওনার তো কোনো অপরাধ নাই, উনি আমাকে বিল্ডিংটা দিয়ে দিয়েছেন ইন টাইমে। তখন আমরা হয়তো চেষ্টা করছি ওন ফান্ড থেকে কাজটা করবার, কিন্তু সব ডেভেলপারের সেই সামর্থ্যটা নাও থাকতে পারে। ব্যাংক, রিয়েল এস্টেট ক্ষেত্রে ব্যাংকের ঋণ অনেকটাই সংকুচিত করে ফেলেছে এবং রেট 13 বা 14 বা 15% ইন্টারেস্ট। এই ইন্টারেস্ট নিয়ে সম্মানিত ডেভেলপার সেই কাজটি করলে সেও খুব বেশি লাভের মুখ দেখবে না। তো এই সমস্ত কারণে আমাদের রিহ্যাবের কোড অফ কন্ডাক্ট বা ইমারত নীতিপালা 2006 বা 8 মতে ক্ষতিপূরণের একটি ক্লজ উল্লেখ রয়েছে। আমরা যারা রিহ্যাবের মেম্বার, আমরা কিন্তু এই ক্লোজটা উল্লেখ করে দিই, এবং উল্লেখ করে দিলে যদি ইন টাইম সেই ডেভেলপার তাকে ফ্ল্যাটটি হস্তান্তর না করে, সেক্ষেত্রে অবশ্যই তিনি ক্ষতিপূরণ পাবেন। ক্ষতিপূরণ যদি ডেভেলপার না দেয়, তাকে রিহ্যাবের মাধ্যমে আইনে যেতে পারবেন। এবং একটা বিষয় হচ্ছে যে আমরা যদি আমাদের পুরো ইকোসিস্টেমটাতে দেখি যে আমরা তো আসলে উন্নত রাষ্ট্র না এখন, এবং আমরা সেলফ সাফিসিয়েন্টও না। সেক্ষেত্রে প্রশ্ন হয় যে আপনি যাকে বাধ্য করছেন তার ওটা দেওয়ার সক্ষমতা আছে কিনা, বা সংগঠন হিসেবেও রিহ্যাবেরও সেই সক্ষমতার বিষয়গুলো আছে কিনা। কিন্তু আমরা যদি এর সাথে ইন্স্যুরেন্স কিংবা আদার্স কোনো ইস্যুসকে ইনভলভ করে এটার সাথে একটা জয়েন্টলি টাই আপ করার বিষয় থাকে, বা সেগুলো আপনাদের ভাবনা আছে কিনা? অবশ্যই সেগুলো আছে। আমি কিভাবে উদাহরণটা দেবো ঠিক বুঝতে পারছি না। ছোটোবেলায় শুনেছিলাম ছাগল দিয়ে যদি ধান মাড়াই করা হয় তাহলে মানুষ বলদ পালত না। এটা আমাদের বিফোর 75-এর গল্প বলছি। যোগ্য লিডারশিপ কোয়ালিটি এবং সততা স্বচ্ছতা যদি থাকে, এগুলোকে নিয়ন্ত্রণ করা কোনো কঠিন কাজ না। প্রশাসন ক্যাডারের অনেক সম্মানিত অফিসাররা রয়েছেন, তারা অবসরে চলে যাচ্ছেন। সেখান থেকে আমরা যদি যোগ্য লোকজন আমরা নিয়ে আমরা রিহ্যাবে বসাই, তারা কিন্তু এই কাজগুলো করবেন রিহ্যাবের পক্ষে। আমরা সেই সাপোর্টটা তাদেরকে দেব। কিন্তু সেই কাজটি যদি রিহ্যাব না করে থাকে, তাহলে তো ওই যে গল্পটি বললাম সেখানেই হবে। আনফরচুনেটলি আপনি আপনার বক্তব্যের শুরু দিকে বলছিলেন যে রিহ্যাবের কোনো মালিক তারা এক একজনই সরকার, তার মানে বোঝাই যাচ্ছে যে তাদের অনেক রকমের পাওয়ার আছে। প্রশ্ন থেকে যায় যে এরকম পাওয়ারফুল মানুষের সঙ্গে যখন কোনো ক্রেতার কোনো বিরোধ তৈরি হয়, সেক্ষেত্রে কি ক্রেতার আসলে সেখান থেকে বেরিয়ে আসা বা তার সম্পদ পুনরুদ্ধার করার কি কোনো সুযোগ থাকে? এখানে কিছু কিছু জায়গায় এই সমস্যাগুলো তো রয়েছেই, এটি অস্বীকার করব না। কিন্তু সেখানে আমি কোনো কোম্পানির নাম উল্লেখ করছি না। অনেক বড় বড় কোম্পানি রয়েছে যারা হয়তো প্লট বিক্রি করছেন, ইন টাইম প্লটটা হস্তান্তর করছেন না, টাকা পয়সা নিয়েছেন। আবার অনেকে ইন টাইম প্লট হস্তান্তর করছেন। ঠিক আবাসন ক্ষেত্রেই কমার্শিয়াল স্পেস বলেন অথবা আবাসন ফ্ল্যাট বলেন, তারা বড় বড় কোম্পানিগুলো যে খুব বেশি ডেভিয়েশন করছে বা দীর্ঘমেয়াদী ডেভিয়েশন করছে, এটি আমার জানা নেই। কিন্তু নামকরা যে দু একটা প্রতিষ্ঠান এরকম কিছু করে নাই, সেটাও মোটা দাগে বলা যাবে না। আমাদের যদি অনুষ্ঠানের সময়সীমা নির্ধারিত, হয়তো সবগুলো বিষয়ে আমরা আলোচনা করতে পারবো না, কিছু বিষয়ে অবতারণা করতেই চাই। আপনারা 2 বছরের জন্য নির্বাচিত হন, কিন্তু একটা রোডম্যাপ যদি থাকে 5 ইয়ার্স কিংবা 10 ইয়ার্স যদি কোনো একটা প্ল্যান থাকে, আপনারা তো আসলে অনেকগুলো সমস্যা আইডেন্টিফাই করে ফেলেছেন। আপনারা কি এরকম সাম্প্রতিক সময় করেছেন নাকি করবেন কোনো 5 বছর মেয়াদি বা 10 বছর মেয়াদি? প্রথম কথা হলো যে 3টা প্যানেল এবার নির্বাচনে অংশগ্রহণ করেছে। 2টো প্যানেল পূর্ণাঙ্গ প্রার্থী দিয়েছিলেন। 2টো প্যানেল থেকেই আমরা অফিস বেয়ারার হিসাবে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি 5 জন, অন্য প্যানেল পেয়েছে 2 জন, এবং পরিচালক পদে অন্য প্যানেল পেয়েছে 12 জন, আমরা পেয়েছি 10 জন। বাট আমরাই একমাত্র প্যানেল যে নির্বাচনের পূর্বে একটা ইস্তেহার দিয়েছি, আমরা কি করব একদম ইন ডিটেলস ইন রাইটিং আমরা কিন্তু দিয়েছি। এবং আমরা বলেছি যে এটার অন্তত
একটা সিংহভাগ পার্সেন্টেজ 70% অন্তত আমরা ইনশাল্লাহ আমাদের এই টেনিওরে আমরা পূরণ করে যাব। যদিও এভাবে বলা উচিত না, অনেক সময় দেখি আমরা যে নির্বাচনের পূর্বে ইস্তিহার দেন, আবার সেই ইস্তিহার ভুলেও যান বা কিছু কিছু জায়গাগুলোতে সেই ইস্তিহার আমরা কিন্তু ঠিকঠাক মতো পালন করতে পারেন না। আমার প্রশ্নটা অন্য জায়গাতে, সেটা হচ্ছে যে আমরা কি আগামী 100 দিনে আপনাদের সেই দৃশ্যমান বাস্তবায়নের কোনো ইঙ্গিত পাবো? আমরা দায়িত্বভার গ্রহণ করেই প্রথমে 90 ডেজের একটা রোড ম্যাপ দেব, আমাদের পরিকল্পনা দেব কি কি আমরা করতে চাই। এবং আমি শুধু শেষে একটি কথা বলি, আমি শুরু করে গেলাম, কেউ না কেউ এসে এটা শেষ করবে এবং এটা হতেই হবে ইনশাল্লাহ। আই এম ভেরি মাচ কনফিডেন্ট অ্যাবাউট মাই সেলফ। একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে রিহ্যাবের মেম্বারের বাইরেও তো অনেক ডেভেলপার আছে এবং রিহ্যাবেরও মেম্বার প্রায় 1000 কিংবা তার চেয়েও বেশি। এই যে বাইরের যারা আছেন তারাও তো আসলে এই সেক্টরেরই লোক, এর সাথেও তো অনেকগুলো স্টেক হোল্ডার ইনভলভ আছে। তাদের ব্যাপারে কি আপনাদের আসলে কিছু বলার বা করার থাকে? আমি সম্মানিত ল্যান্ড ওনার এবং ল্যান্ড ওনার ফ্ল্যাট পার্সেজারদেরকে অনুরোধ করব, আপনারা দয়া করে রিহ্যাব সদস্য ছাড়া, রিহ্যাবের মেম্বার না এরকম কারো কাছ থেকে কোনো ফ্ল্যাট কিনবেন না এবং কোনো ল্যান্ড দেবেন না। যদি দেন এর দায়িত্ব সরকারও নিতে পারবে না, হয়তো মানে সরকার হয়তো নিতে পারবেন, আমরা নিতে পারবো না, আমাদের পক্ষে এটা সম্ভব না। কারণ যাই আমার চেয়ে আপনি এটেন নিউজে জব করছেন, আপনি কোনো অপরাধ করলে এটেন কর্তৃপক্ষ আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবেন। আপনি একটা বাইরের মানুষ, রাস্তায় একটা ছিনতাইকারী, আপনার দায়িত্ব কে নেবেন? আপনি চিন্তা করি পালিয়ে গেছেন, ধরবেটাকে। সো আমি অনুরোধ করব সম্মানিত দর্শক এবং ক্রেতা সাধারণকে, ডেফিনেটলি আপনারা আবাসন কিনলে আপনারা চেষ্টা করবেন রিহ্যাবের সদস্যদের কাছ থেকে, কাদের কাছ থেকে ফ্ল্যাট কিনছেন অন্তত তাদের 2-10 বছরের হিস্ট্রিটা দেখেন, যে তারা কয়টা প্লট হ্যান্ডওভার করেছে, কয়টা প্রজেক্ট হ্যান্ডওভার করেছে, তারা তাদের ক্লায়েন্টের কাছে যান, আপনি তথ্য নেন যে তাদের সার্ভিসটা কেমন। সেই সমস্ত মানুষগুলোর কাছ থেকে আপনারা 2 টাকা বেশি হলেও কিনবেন, তাতে আপনি প্রতারিত হবেন না। আর আপনি যদি আবাসন মানে একটি আবাসন, একটি আপনার আবাসিক স্থল মানে অ্যাটলিস্ট 5 জেনারেশন আপনি কিনবেন, আপনার মা পিতামাতা, আপনার সন্তান, সব কিছু মিলিয়ে এই ভুলটা আপনারা করবেন না। একটু পয়সা বেশি গেলেও আপনি ভালো প্রতিষ্ঠান থেকে ফ্ল্যাট কিনবেন। এই ক্ষেত্রে আমরা এখনকার সময় তো পৃথিবী বদলে গেছে, ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক রকমের তথ্য উন্মুক্ত করার সুযোগ আছে। প্রত্যেকটা মেম্বারের বা তার প্রজেক্টগুলোর কি একটা কনসলিডেটেড কোনো একটা প্রেজেন্টেশন কি থাকে? আমরা একটা হটলাইন দেব, আমরা একটা হটলাইন দেব, যে কোনো সমস্যা হলে ডেভেলপারদের সম্পর্কেও একটা আমাদের পরিকল্পনায় রয়েছে। আমাদের আইসিটি ডিপার্টমেন্টটাকে আমরা একটু ডেভেলপ করব, প্রয়োজনে আমাদের আইসিটি রিলেটেড অফিসার আমরা পুনরায় নিয়োগ দিয়ে আমরা এইগুলোকে সর্বসাধারণের জন্য যেন অনলাইনে বাসায় বসেই একটা ডেভেলপার কোম্পানির সম্পর্কে তথ্যপত্র সংগ্রহ করতে পারে। এবং আমি আরেকটা অনুরোধ করব সম্মানিত ক্রেতা সাধারণকে, ফ্ল্যাট কিনবার পূর্বে একটু দয়া করে রিহ্যাবের সঙ্গে পরামর্শ গ্রহণ করুন। যেমন একটা ফ্ল্যাট কিনছি, এই কোম্পানি সম্পর্কে, এই কোম্পানির প্রিভিয়াস হিস্ট্রিটা কি। আমি 20 বছরের যাবত রিয়েল এস্টেট ব্যবসা করি, এই 20 বছরে একটি ক্রেতা আমার সম্পর্কে কোনো অভিযোগ আনতে পারেনি। আমি আমার কথাটা বলছি, এরকম অনেক ডেভেলপার রয়েছেন যে তাদের বিরুদ্ধে সত্যিই কোনো অভিযোগ নাই। বাট মুষ্টিমে কিছু ডেভেলপার আছে, আমরাও একজন সম্মানিত সদস্যকে আমরা সাসপেন্ড করেছি, তার সদস্যপদ স্থগিত করেছি। সেই প্রতিষ্ঠানটির নামটি আমি না বলি, সেই প্রতিষ্ঠানের দ্বারা সমাজের অনেক মানুষ প্রতারিত হয়েছে, সেইটির নাম আমি এটা বলাটা আমার সমীচীন হবে না, এটা অনেকেই জানি, আপনারা যারা মিডিয়া কর্মী তারাও সবাই জানেন। আমরা আসলে স্বপ্ন দেখতে চাই, আমরা ট্যাগলাইন করেছি বা আমাদের বিষয়বস্তু করেছি রিহ্যাব কত দূর যাবে। আপনার স্বপ্ন দেখে আপনি যেমন 5 জেনারেশনের কথা বলেছেন, এই রিহ্যাবের মাধ্যমে আমাদের জেনারেশন থেকে জেনারেশন সহযোগিতা পেতে থাকবে এবং রিহ্যাব অনেক দূর যাবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, সেই সঙ্গে দর্শক শ্রোতাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যে কোনো কাজে চ্যালেঞ্জ থাকে, আর নতুন করে জেগে উঠবার ক্ষেত্রে চ্যালেঞ্জের পরিমাণ আরও বেশি থাকে। আমরা প্রত্যাশা করছি যে আমাদের আবাসন খাতের নেতৃত্ব দেয়া এই প্রতিষ্ঠান কিংবা রিহ্যাবের নতুন নেতৃত্ব রিহ্যাবকে এগিয়ে নিয়ে যাবেন এবং তার নেতিবাচক প্রভাবগুলোকে ইতিবাচক একটা আবর্তে নিয়ে আসবেন। সবার ভালো থাকার প্রত্যাশায় আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে হ্যাপেনিং পয়েন্ট ফিরবে আপনার সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।